আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে আপনি যখন জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দেওয়ানি আদালতে দেওয়ানি মামলা করবেন, তখন এই দেওয়ানি মামলা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কয়টি ধাপে আপনি আপনার মামলার বিচার কার্যটি সম্পূর্ণ হবে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে রাখবেন। প্রিয় দর্শক, প্রত্যেকটি মামলার অথবা প্রত্যেকটি কেসের কিন্তু বিচার কার্য সম্পন্ন করার জন্য এক একটি ধাপ অতিক্রম করতে হয়। তেমনি দেওয়ানি কার্যবিধি আইন 1908 সালে যে আইনটি আছে, এই আইনটিও কিন্তু একটু দীর্ঘ। এটি 9টি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। এই বিষয়, এই মামলার রায় পেতে চান তাহলে বা ডিগ্রি পেতে চান তাহলে কিন্তু আপনাকে 9 থেকে 10টি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। আর এই ধাপগুলো অতিক্রম করার জন্য আমরা অ্যাডভোকেট নিয়োগ করে থাকি বা আইনজীবী নিয়োগ করে থাকি। আইনজীবীর মাধ্যমে কিন্তু আমরা এই দেওয়ানি মামলাটি সমাপ্ত করে থাকি। এই ধাপগুলো যদি আপনি জেনে রাখেন তাহলে কিন্তু আপনার দেওয়ানি মামলা খুব দ্রুত শেষ হবে অথবা খুব দ্রুত আপনি রায় ডিগ্রি পেতে পারেন। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আইনজীবীর কাছে মামলা দেওয়ার পরে আমরা কিন্তু কোনো খোঁজ খবর রাখি না, মামলা কবে হচ্ছে, মামলা দেরি হচ্ছে কেন, বা মামলা দ্রুত বিচার নিষ্পত্তি হচ্ছে না কেন, এই বিষয়গুলো কিন্তু আমরা ভালো করে খোঁজ খবর রাখি না। যখন আপনি মামলার ধাপগুলো সম্পর্কে অবগত হবেন বা জানবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মামলা খুবই দ্রুত নিষ্পত্তি হবে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি মামলার ধাপ সমূহগুলা কি কি ধাপ রয়েছে এবং প্রথম ধাপে কি রয়েছে। প্রিয় দর্শক, আপনি দেওয়ানি কার্যবিধি আইনের 26 ধারায় বলা হয়েছে যে আপনি যখন আদালতের কাছে কোনো প্রতিকার চাইবেন তখন অবশ্যই আর্জির মাধ্যমে কিন্তু আপনাকে মামলাটি দায়ের করতে হবে এবং এই মামলাতে অবশ্যই যে দায়ের করবেন তার নাম ঠিকানা, অর্থাৎ আপনি বাদী হিসেবে আপনার নাম ঠিকানা এবং বিবাদী যাকে করবেন সেই বিবাদীদের নাম ঠিকানা উল্লেখ করে কিন্তু আপনাকে মামলা দায়ের করতে হবে এবং আপনি কি প্রতিকার চেয়েছেন সেই প্রতিকার অনুযায়ী কিন্তু আপনাকে মামলা দায়ের করতে হবে। প্রিয় দর্শক, দ্বিতীয় ধাপ হচ্ছে সমন। আপনি যখন কারো বিরুদ্ধে মামলা দায়ের করবেন বা কারো বিরুদ্ধে কোনো প্রতিকার চাচ্ছেন তখন কিন্তু অবশ্যই আপনাকে সমন দিয়ে জানাতে হবে। এটি হচ্ছে একটি মামলার ধাপ। এই ধাপে আপনি বিবাদীকে সমন দিয়ে কোর্টে হাজির হওয়ার জন্য কোর্ট নির্দেশনা প্রদান করবে যে আপনি যে প্রতিকার চেয়েছেন সেই প্রতিকারে তার কোনো আপত্তি আছে কিনা। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ, সমন। আপনাকে 30 দিনের মধ্যে ইস্যু করতে হবে। আবার নতুন যে আইন হচ্ছে এই আইনে 5 কার্যদিবসের মধ্যে কিন্তু সমনটি ইস্যু করতে হবে। প্রিয় দর্শক, এবারে চলে যায় তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে হচ্ছে জবাব। আপনাকে যখন কোর্ট থেকে সমন পাঠাবে, সমন পাঠানোর পরে কিন্তু আপনাকে এই বাদী যেই প্রতিকার চেয়েছেন এই প্রতিকারের বিরুদ্ধে আপনাকে কিন্তু লিখিত জবাব দাখিল করতে হবে, যেটি ইংলিশে বলা হয় রিটেন স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে আপনি আপনার যে বক্তব্য আছে সেই বক্তব্য তুলে ধরবেন। এটি হচ্ছে আপনার লিখিত আর্জি হিসেবে গণ্য হবে। এরপর আসি চতুর্থ ধাপে। প্রিয় দর্শক, চতুর্থ ধাপে বলা হয়েছে যে যখন আপনি লিখিত জবাব দাখিল করবেন, এই জবাব দাখিল করার পরে কিন্তু কোর্ট যদি আপনি আপনার লিখিত জবাব যদি কোনো বক্তব্য যদি বাদীর আর্জি স্বীকার না করেন অথবা বাদীর আর্জি অস্বীকার করেন, সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট এডিআর এর একটি ব্যবস্থা করবেন। এটি হচ্ছে মধ্যস্থতা। এই মধ্যস্থতার মাধ্যমে কিন্তু দুই পক্ষকে কমিশনের মাধ্যমে আদালত ডাকবেন, ডেকে কিন্তু মীমাংসা করার চেষ্টা করবেন। যদি আপনারা উভয় পক্ষ সম্মত হন তাহলে অবশ্যই মীমাংসায় বসবেন, আপোষ করবেন। আর যদি কোনো উভয় পক্ষে যদি মীমাংসায় বসতে না চান তাহলে দেন আদালত তার গতিতে বা নির্ধারিত গতিতে আদালত হাঁটবেন। প্রিয় দর্শক, এরপরে হচ্ছে যখন আপনি এই জবাব দাখিল করবেন, কোনো আপোষ মীমাংসা করবেন না, তখন কিন্তু পঞ্চম ধাপ হচ্ছে যে 30 ধারায় তদবির গ্রহণ করতে হবে। এটি হচ্ছে 30 ধারায় তদবির গ্রহণটি। এটি হচ্ছে যখন আপনি মামলা চলাকালীন অবস্থায় যখন যদি যেসব কাগজপত্র দাখিল করেছেন, দাখিল করার পরে যদি আবার নতুন করে কোনো কাগজপত্র উদ্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটিও আপনি চাইলে বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবেন। এই জন্য 30 ধারাকে একটি ধাপ হিসাবে গণ্য করা হয়েছে। এরপরে আসছে প্রিয় দর্শক সেটেলিং ডেট অথবা এসডি। এই এসডি হচ্ছে যখন আপনার
কোর্ট একটি তারিখ নির্ধারণ করেন, যখন চূড়ান্ত শুনানির পূর্বে যখন ডায়েরিতে আদালতে জায়গা থাকে না, ডায়েরিতে মামলার পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটেলিং ডেটের জন্য বিজ্ঞ আদালত একটি ডেট নির্ধারণ করেন। এটি আমাদের যখন মামলা চলমান অবস্থায় থাকে তখন কিন্তু এটির বিষয়ে তদবির গ্রহণ করতে হয়, অন্যথায় এই সেটেলিং ডেটে বছরের পর বছর কিন্তু মামলা পড়ে থাকে। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের যেসব আইনজীবী নিয়োগ করা থাকে তাদেরকে আপনারা এইসব বিষয়ে একটু সতর্ক করে দিলে অবশ্যই খুব দ্রুত এই ধাপগুলা থেকে পার হতে পারবেন। প্রিয় দর্শক, এরপরে আসি পিএইচ, প্রিলিমিনারি হিয়ারিং অথবা চূড়ান্ত শুনানি। বাদী এবং বিবাদী উভয় যখন এই মামলার চূড়ান্ত শুনানিতে পৌঁছাবেন তখন কিন্তু বাদী পক্ষ থেকে বাদী সাক্ষী দিবেন এবং বিবাদী তাকে জেরা করবেন। এটি হচ্ছে চূড়ান্ত শুনানি পর্যায়। এটি বাদী বর্তমানে লিখিত আকার সাক্ষী দিবেন এবং বিবাদী তাকে জেরা করবেন। এরপরের ধাপ হচ্ছে এফপিএইচ অথবা ফার্দার হিয়ারিং, যেটি হচ্ছে বিবাদীর সাক্ষী হিসেবে গণ্য করা হয়। যখন বাদী সাক্ষী দিবে, বাদীকে জেরা করবে, এরপরে বিবাদী সাক্ষী দিবে এবং বিবাদীকে জেরা করবে, এটাকে বলা হয় এফপিএইচ। এটি বিবাদী যখন সাক্ষী দেবে, বিবাদীকে কিন্তু বাদী জেরা করবেন। এরপরে আসছে প্রিয় দর্শক, বাদী এবং বিবাদী যখন উভয় পক্ষের সাক্ষ্য সমাপ্ত হবে, এরপরে কিন্তু যুক্তিতর্ক শুনানির জন্য একটি ডেট নির্ধারণ করবেন। এই যুক্তিতর্ক উভয় পক্ষের কি ধরনের যুক্তি আছে মামলার পক্ষে এবং মামলার বিপক্ষে, উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীরা যুক্তি তুলে ধরবেন। যুক্তি তুলে ধরার পরে কিন্তু বিজ্ঞ আদালত আরেকটি ডেট রাখবেন রায় নির্ধারণের জন্য, রায় দেওয়ার জন্য। তো যে সাক্ষ্য গ্রহণ করেছেন এবং যুক্তিতর্ক শুনেছেন তার উপরে ভিত্তি করে বা বেস করে কিন্তু এই মামলার রায় ডিগ্রি প্রদান করবেন। প্রিয় দর্শক, এই রায় ডিগ্রির মাধ্যমে কোনো পক্ষ হারবেন অথবা কোনো পক্ষ জিতবেন, সেটি হোক বাদী অথবা সেটি হোক বিবাদী। যদি বাদী জিতেন তাহলে রায় ডিগ্রি হবেন এবং যদি বিবাদী জিতেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর যেটি খারিজ হবে অথবা মামলাটি ডিসমিস হবে। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের এই দেওয়ানি মামলার যে ধাপগুলো আছে এই ধাপগুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যখন দেওয়ানি মামলা করবেন তখন অবশ্যই কিন্তু আপনাদের আইনজীবীর সাথে পরামর্শ করবেন যেন এই ধাপগুলো খুব দ্রুত অতিক্রম করতে পারে, বা এই ধাপগুলো অতিক্রম করার জন্য যেসব তদবির গ্রহণ করা দরকার সেসব তদবিরগুলো গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করবেন। তাহলে আপনারা কিন্তু 2 বছর 5 বছর যেই মামলাগুলো এখনও রায় ডিগ্রি হচ্ছে না বা সময় লাগছে, সেই মামলাগুলো কিন্তু খুব দ্রুত আপনারা শেষ করতে পারবেন। প্রিয় দর্শক, সব বিষয় মিলিয়ে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইন জানবেন এবং আইন মানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।